আপনারা দেখেছেন আজকে এই বইটা নিয়ে কথা বলবো, অর্থাৎ শারদীয়া সংখ্যা 1431 আনন্দবাজার পত্রিকা। বইটা 3 ঘন্টা আগে হাতে পেয়েছি এবং 3 ঘন্টার মধ্যে আমি কিছু ছোট গল্প পড়েছি, কিছু কবিতা পড়েছি এবং কিছু প্রবন্ধ পড়েছি। উপন্যাসগুলো উল্টে পাল্টে দেখেছি। বইটা প্রথম থেকে শেষ অবধি দেখার পর, বইটার গল্পগুলো পড়া এবং প্রবন্ধগুলো পড়ার পর আমার যেটা মনে হয়েছে সেটাই আজকে আমি আপনাদের এই ভিডিওটা দেখাবো। ভিডিওটা হয়তো একটু বড় হবে কারণ আমি প্রত্যেকটা লেখা নিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বলতে চাই, কারণ আমি এগুলো পড়ে আমার মনে হয়েছে যে এবার পড়ে অন্তত সামনে আনার দরকার। অন্যবারগুলো আমরা যেটা করি, বইটা হাতে পাই তারপর সূচিপত্রটা দেখিয়ে দিই, সেটা খুব একটা উপকারী হয় না আমার মনে হয় যারা বইটা কিনবেন কিনা ভাবছেন। এবং বইটা যেহেতু অনেক আগে বেরিয়েছে, এরপর আরো অনেক বই আসবে শারদীয়া সংখ্যা, তো আপনারা কিনবেন কিনা সেটা এখন আপনারা ভেবে দেখতে পারেন। এবং সেই জন্য বইটা 3 ঘন্টা নাড়াচাড়া করার পর আমার যেটা মনে হলো, আমার যে লেখাগুলো ভালো লাগলো বা কোন লেখা কিনে লেখায় সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে বলবো। তো সেই সব দিয়ে সঙ্গে থাকবেন যদি বইটা কেনার ইচ্ছা থাকে, বা যদি কেনার ইচ্ছা নাও থাকে, কন্টেন্ট কি আছে এবং সেগুলো দেখে আমার কি অভিব্যক্তি সেটা যদি জানার ইচ্ছা হয়, সেটার জন্য আপনি সঙ্গে থাকতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই বইটায় আমি সূচিপত্র অনুযায়ী কথা বলবো না, আমি বলবো যে অনুযায়ী লেখা আছে, যেভাবে আমি বইটাকে দেখেছি উল্টে পাল্টে আমি সেই অনুযায়ী কথা বলবো। তো প্রথম লেখায় যদি বলি, মহিষাসুর নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর লেখা। এই লেখাটা আমি পড়িনি, পুরাণ কথা দেখেই বুঝছেন। এবং নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর নাম আমার মনে হয় আমাদের যারা দর্শক আছেন সবাই জানেন এবং তার লেখা সম্পর্কে ওয়াকিবহল। তো এটা কি নিয়ে লেখা আপনারা বুঝতেই পারছেন। এরপর যে উপন্যাসটা রয়েছে, প্রথম উপন্যাস চর কাজলির মানুষ, ইমদাদুল হক মিলনের বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা একটা উপন্যাস। যে উপন্যাসটা আমি পড়িনি, মানে জাস্ট এটুকু পড়েছি, এখান থেকে 2-4 পাতা পড়েছি। নদী নিয়ে শুরু হচ্ছে এবং এই যে নৌকার ছবি আছে সেটার থেকেও আপনারা কিছুটা বুঝতে পারছেন। চরকাজলির মানুষের পরে যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা বুমেরাং, যেটা এই বইটা হাতে পেয়ে আমি সবার আগে পড়েছিলাম। বুমেরাং মূলত দুটো গল্পকে মিশিয়ে দেওয়া হয়েছে এই বুমেরাং এর মাধ্যমে, এবং কিভাবে হয়েছে সেটাই পড়ার একটা মিষ্টি প্রেমের গল্প বলতে পারেন। দুটো উপন্যাস, মানে দুটো গল্পই একটু প্রেমের গল্প এবং খুব ছোট্ট পরিসরে লেখা, যার শেষের লাইনগুলো আমার খুব সুন্দর লেগেছে, যেটা আমি একটু আগে হোয়াটসঅ্যাপ স্টেটাসেও দিয়েছি। ভালোবাসার শব্দের চেয়ে জোরালো আর কিচ্ছু হয় না পৃথিবীতে, ভালোবাসার মতো টানও আর কিচ্ছু হয় না। তো এই গল্পটা আমি পড়েছি এবং আমার ভালো লেগেছে। এর পরের লেখা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে হচ্ছে যদি প্রেম না দিলে প্রাণে, ঈশানীর দত্ত রায়ের লেখা। যদি প্রেম না দিলে প্রাণে যেটুকু আমি এইটুকু পড়েছি তাতে মনে হয়েছে, মানে শুরুটাই হয়েছে কাশ্মীরের জনজীবনকে নিয়ে, বা 2010 সালে যখন কাশ্মীরে গিয়েছেন একজন ঈশানী দত্ত রায়, সম্ভবত ইনি একজন সাংবাদিক, এবং তার যাওয়ার পরে যে কথা হচ্ছে, তারপরেই আবার গান্ধীজির ব্যাপার চলে আসছে। এখানেই অল্প একটু শুরুতেই রয়েছে, তারপরেরটুকু আমি পড়িনি। ছবি যদি দেখেন তাহলে এখানে একটা কাশ্মীরের ছবি রয়েছে, মীরাবাই চানুর ছবি রয়েছে, এবং তারপরে এখানে আবার জেসিন্ডা আর্ডেনের ছবি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরেরও রয়েছে। এটা আমার পড়া হয়নি। এরপরে রয়েছে সেই সব ছায়া মানুষ, প্রচেত গুপ্তের লেখা। এই সেই সব ছায়া মানুষ এটা একটা উপন্যাস আমি শুরু করেছিলাম। শুরু করার পরে শুরুই হচ্ছে একজন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার বলতে পারেন, দুজনের মধ্যেকার সম্পর্ক দিয়ে, এবং সেই দুজনের মধ্যেকার সম্পর্কের কিছুটা একটা অস্বাভাবিক দিক আপনি হয়তো শুরুতেই বুঝতে পারবেন, এবং তারপরে সেখান থেকে এন্ট্রি নিচ্ছে আরও একজন মেয়ে, এবং দুটো মেয়ের মধ্যে কম্পেয়ার হচ্ছে। তার পরবর্তীকালে কি হবে সেইটা আমি জানি না, বেশি একটা পড়িনি, মোটামুটি এই 2 পাতা মতোই পড়েছি এবং বেশি বলতেও চাইছি না, কারণ যারা পড়বেন তাদের পড়ার আগ্রহ হয়তো নষ্ট হবে। এরপরে যে লেখাটা নিয়ে কথা বলবো সেটা হলো, এরপরে রয়েছে ক্লিপ মাস্টার। এবং তার আগে বলে রাখি, মোটামুটি এত পাতা, অর্থাৎ 212 পাতা অব্দি গ্লসি পেজ ছিল, তারপরে এই নর্মাল পাতা শুরু হচ্ছে। ক্লিপ মাস্টার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা। এই ছোট গল্পটাও আমার পড়া হয়ে গিয়েছে, এবং এটা আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন, ঝড় জলের ছবি রয়েছে। মূলত সুন্দরবনের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে, বা ঝড়ে বিধ্বস্ত যে সুন্দরবন তার বিভিন্ন দৃশ্যপটকে কাজে লাগিয়ে, বা সেখানকার মানুষের জীবনযাত্রাকে কাজে লাগিয়ে, এবং এটার মানে লেখকের যে চিন্তা ভাবনা বা প্লট যেটা ভেবেছেন লেখক, সেটা আমার দারুণ লেগেছে ক্লিপ মাস্টার এই নামটার মধ্যে। এবং শুরুর থেকে একটুখানি এই গল্পটার মধ্যে একটুখানি ছক ভাঙা একটা ব্যাপার, ছক ভাঙা বলতে চিরাচরিত আমরা যে প্লট দেখি সেরকম না, একটা অন্যরকম প্লট আসে। এবং গল্পটা শেষ করে আমি আবার একটুখানি মাঝে ফিরে গিয়েছিলাম যে দেখি কি হলো। গল্পটা আমার ভালো লেগেছে, সুন্দরবনের বর্ণনা এসেছে, বনবিবি কথা এসেছে, তো এই গল্পটা আমার বেশ ভালো লেগেছে। এরপরে যে লেখাটা সেটা সেতু সম্ভবের কবি এবং কাজী নজরুল ইসলামের ছবি দেখে আমার হয়তো আর বলার দরকার নেই, এটা আমি পড়িনি। এরপর রয়েছে তারাদের পৃথিবী, শেখর মুখোপাধ্যায়। এই উপন্যাসটা আমার পড়া হয়নি, সামাজিক উপন্যাস বলেই আমার মনে হয়েছে, যেটুকু মানে ওই শুরুতে দেখলে যেটুকু মনে হয়, আলাদা করে জ্বর বুঝতে পারিনি। আচ্ছা, এখানে একটা রামকিঙ্কর বেজের একটা ছবি রয়েছে। তিলোত্তমা মজুমদারের লেখা দেশপ্রেমিক। ভজনলাল বলে একজন কেউ কোথা থেকে এসেছে জানে না, সুলতানপুর স্টেশনে এসেছিলেন এবং তার একটা চায়ের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। এই গল্পটা আমার শেষ করা হয়নি, এত কম সময় আমি সব পড়ে উঠতে পারিনি, আর পড়ে ওঠা সম্ভব ছিল না। ছোট্ট গল্প, পড়ে নেবো এটা।
এরপরে শুরু হচ্ছে কবিতার সেক্টর। অন্যবারের মতো এবার কবিতা পড়বো না বা কবিতা বুঝি না বলে কবিতা এড়িয়ে যাচ্ছি না। গত কয়েকদিনে কবিতা নিয়ে আমার একটু দৃষ্টিভঙ্গি বদলেছে এবং আমার মনে হয়েছে কবিতা না বুঝতে পারলে অনেক সময় কবিতার সৌন্দর্যটা বা ভাষার বা শব্দের খেলা আমাদের বিশেষভাবে আকর্ষণ করে, এবং সেই জন্য এবার আমি কবিতা পড়েছি। যার ডানা নেই সে ভালোবাসতে পারে না, সুবোধ সরকারের এই কবিতাটা দিয়েই কবিতা সেকশন শুরু, এবং এটা আমি পড়েছি। সব পড়া হয়নি, কিছুই পড়েছি এবং বাকিগুলো পড়বো। অনুপম রায়ের এটা পড়েছিলাম, আমার এত সময় নেই। তারপরে আমি আরও একটা কবিতা পড়লাম শেখ রমজানের, এটা আবহমান মানুষ একা। শেষের দুটো লাইন আমার খুব সুন্দর লেগেছে। সব জ্বালানো সুষম নয়, আড়াল কিছু অসঙ্গত ভ্রমণ রেখা, বাহিরবৃত্তে আলাপ বিলাপ, ভিতর ঘরে আবহমান মানুষ একা। বদর বদর এটা একটা পড়েছি দুলালেন্দু সরকারের। মানে এগুলো পড়তে গিয়ে আমি বুঝছিলাম যে কবিতা হয়তো পড়ে দেখলে বোঝা যায়। তো অনেক কবিতা রয়েছে, সব পড়া হয়নি, কিছু পড়েছি। উৎসটা কিছুটা পড়ছিলাম। এখানে আমি সংসার অর্পণ গুপ্তের পড়েছি, বোঝার চেষ্টা করছি। যেগুলো বুঝিনি সেগুলো হয়তো যারা পারে তাদের কাছ থেকে বুঝে নেব। কবিতাটা অবশ্যই পড়বো এবার আমি। কবিতা শেষ হলে তারপরে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের উপায়, এবং অ্যালবার্ট আইনস্টাইনের ছবি দেখে দেখছেন। অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে যখন কথা হচ্ছে পায়াসের, তখন হচ্ছে দুজনের মধ্যে কথোপকথনে আইনস্টাইন বলছেন যে যেটা দেখা যায় না সেটা নেই, তাহলে চাঁদ যদি দেখা না যায় চাঁদ কি থাকবে না। মানে এখানে বিজ্ঞানের সেই তত্ত্বকে তুলে ধরা হচ্ছে যে যেটা দেখা যাচ্ছে না সেটা নেই, এবং যেটা দেখা যাচ্ছে না সেটাও আছে। এই বিতর্ক এগোবে, এবং প্রবন্ধটা আমি পড়িনি, পুরোপুরি শুরু করেছি। সায়েন্সের প্রবন্ধ যাদের ভালো লাগে, যারা সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড, যারা কোয়ান্টাম মেকানিজম বা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে ইন্টারেস্টেড, তারা পড়তে পারেন। এবং যারা এমনিও সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলেও পড়ে দেখতে পারেন। তো এটা ছোট্ট একটা প্রবন্ধ, এটা পড়বো। এরপরে সম্বল বলে সিজার বাগচি যে গল্পটা রয়েছে, তাতে দেখা যায় যে একজন ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং অ্যাক্সিডেন্টের পর তার ডান কাঁধের উপর ক্রেন ভেঙে পড়ে, তার হাতে অপারেশন হয়, প্লেট বসানো হচ্ছে, তার স্ত্রী পরিচর্যা করছে, এবং তার হঠাৎ একসময় মনে হয়েছিল হয়তো সারা জীবন পঙ্গু হয়ে থাকবে। এরপরে গল্প কিভাবে এগোবে, এবং নাম দেখে কিছুটা হয়তো আমরা আন্দাজ করতে পারছি। এই গল্পটা আমি শেষ করিনি, আমি এইগুলোও সব শুরুতে একটু একটু পড়ে দেখছিলাম, খুব বেশি বড় গল্প না। এরপরেই রয়েছে সকলেই চেয়েছে আশ্রয়, প্রেমাংশু চৌধুরীর লেখা। দেশ ভাগের বলি ছিন্নমূল মানুষ বেরিয়ে পড়েছে নতুন আশ্রয়ের সন্ধানে। এটা আমি অনেকটা পড়লাম। প্রথমেই রয়েছে আমাদের এখানে যে এনআরসির কথা হয়েছিল, এবং এনআরসিতে হঠাৎ করে একবার ছিন্নমূল হয়ে আসা মানুষ যারা বাংলাদেশ থেকে এলেন ছিন্নমূল হয়ে, সেটা 50-এ হোক, 71-এ হোক, বা এর মধ্যবর্তী সময়ে হোক, তারপর এসে তারা ভাবলেন নিজেদের দেশ খুঁজে পেয়েছেন, পরিচয় খুঁজে পেয়েছেন, এবং হঠাৎ করে বছরের পর বছর ভোট দেওয়ার পরে যখন রাতারাতি তাদের নাগরিকত্বটা চলে গেল, এবং তারা আরও একবার হারিয়ে ফেললেন পায়ের তলার মাটি, সেই যে তাদের যে একটা কষ্ট বা সেই যে হাহাকার, সেটা নিয়ে। আবার কিছু মানুষ লাকি যারা থেকে গেছেন, তারা পেয়ে গেছেন তাদের বাস্তু, মানে উদ্বাস্তুদের আবার বাস্তু হয়। এই কথাটা আমি পড়েছিলাম কল্লোল লাহিড়ীর একটা লেখায়। এখানেও একটা লাইন আছে, ভাঙা বাক্স পড়ে থাকে আম গাছের ছায়ায়, এক পা ছেড়ে অন্য পায়ে হঠাৎ সব বাস্তুহীন। এরপরেই রয়েছে রোহিঙ্গাদের কথা। আমার কোনো নাম তো নেই, নৌকা বাঁধা আছে দুটি, দূরে সবাই জাল ফেলেছে সমুদ্রে। তো এটা রোহিঙ্গারা যেভাবে মায়ানমার থেকে এসে বাংলাদেশে আবার উদ্বাস্তু হয়ে গেছেন, সেটা নিয়ে লেখা। এরপরে চোখের নিচে আমার চোখে চরাচর জেগে ওঠে, এটা ব্রিটেনের কথা। ব্রিটেনে একটা নতুন যে আইন রয়েছে, স্টপ দ্য বোটস, নৌকা ফেরাও। মানে ব্রিটেনে যখন কেউ প্রবেশ করছে, কোনো শরণার্থী, সে যদি কোনো দেশে একটুর জন্য না থামে এবং সেখানে নিপীড়িত না হয়, তাহলে তাকে ব্রিটেন কখনোই গ্রহণ করবে না। এই যে ঋষি সুনাক এসে এই নতুন আইনটাকে আবার লাগু করেছেন, এবং জরিস জনসনের সময় এই প্রথম এটাকে নিয়ে একটা কথা শুরু হয়, সেইটা রয়েছে। এরপরে আরও রয়েছে বিভিন্ন দেশের কথা, যেগুলো আমার হচ্ছে এখনো পড়া হয়নি। এরপর রয়েছে রঞ্জাবতী স্কুটার, সিদ্ধান্ত মুখোপাধ্যায়ের গল্প, পড়া হয়নি। তারপরেই রয়েছে পরমা সুন্দরী তেহরান, ইরানের রাজধানী তেহরানের কথা বলা হয়েছে, এবং এই তেহরানে একজন ইন্ডিয়ান প্রেসের মানুষ গিয়েছে, এবং সেখানে প্রথমেই ইরানের গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছেন, বা তারপরে ওখানকার যে সুন্দর কিছু বর্ণনা দেওয়া আছে প্রকৃতির। পুরো লেখাটা কমপ্লিট হয়নি, এটা পড়তে গিয়ে আমি ভাইকে বলছিলাম বিদেশে ঘুরতে যেতে হবে। মানে আমি জানি দেশেও অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু তবু। এবং এরপরে এই উপন্যাসটা নিয়ে আমি কি বলবো, যেতে হবে যোজনপথ, বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের লেখা। এটা খুলে আমি কিছুক্ষণ এটা দেখে বসেছিলাম যে এত সুন্দর ছবি। এখানে যদি আপনি দেখেন রাধাকৃষ্ণ রয়েছে, এখানে মৃদঙ্গ রয়েছে, তুলসী মন্দির, এখানে চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা রয়েছে, এখানে মন্দির, এখানে কিছু মানুষ, এবং এটা আবার বোঝাচ্ছে যে এটা এই সময়ের থেকে আলাদা, মানে বর্তমান সময়ের সঙ্গে একটা সামঞ্জস্য রেখে পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে। শুরুই হয় যে একটা মা ছেলে যাচ্ছে ট্রেনে করে, মাকে ছেলে এসি কামরায় নিয়ে গেছে, মানে ট্রেনের জীবনযাত্রা দিয়ে শুরু হয়েছে। কিন্তু তার আগে এইটুখানি লেখা এত সুন্দর, আমি ভাইকে এটুকু পড়ে শোনাচ্ছিলাম। মানে আমি জানি না এই ভিডিওতে কতটুকু দেখাতে পারবো, আমি এখন বলছি, এডিটে হয়তো কিছুটা বাদ চলে যাবে। ব্যস্ত মহাকাল, ব্যস্ত ব্রহ্মাণ্ড, ব্যস্ত প্রাণীকুল,
নিক্তিমাপা গতি পরিধিতে যেমন গ্রহ নক্ষত্র ঘুরছে, তেমনি ঘুরছে জীবজগতও, কখনো খাদ্য সন্ধানে, কখনো প্রজননের তাগিদে। শ্রেষ্ঠ জীব মানুষের আছে আরো কিছু সন্ধান, অর্থ, যশ, প্রতিপত্তি, আধ্যাত্মিকতা। বেশিরভাগ ন্যায় নীতির তোয়াক্কা করলেও অনেকেই করে না। যেভাবে হোক স্বার্থ সিদ্ধি যেন মোক্ষ। সৃষ্টি স্থিতি লয়ের অধিকর্তার বোধ হয় তেমনই ইচ্ছে। সেই ইচ্ছে পূরণের তাগিদেই মানুষ সদা ব্যস্ত। ব্যস্ততার শ্রেষ্ঠ নিদর্শন বোধহয় রেল স্টেশন, নাট্যমঞ্চ যেন। এধার থেকে ওধার পদচারণা করতে করতে ডায়লগ বলে যাওয়া। ফারাক কিছু আছে, জানেন এই নাটকের সময়সীমা, পরিণতি। তবুও দ্য শো মাস্ট গো অন এর প্রবাদ বাক্য মেনে এগিয়ে চলা। কুশীলবের অন্ত নেই। মুটে, মজুর, কেরানি, মাস্টার, ডাক্তার, মোক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ীদের সঙ্গে আছে সাধু শয়তানও। জন্মলগ্ন থেকেই চড়ুইবেতি মন্ত্রে দীক্ষিত মানুষ ছুটে চলেছে নাম না জানা দৌড়। জানেন শুধু স্রষ্টা, সৃষ্টি বঞ্চিত সেই অধিকারে। মানে আমরা যে কথা বলি উই আর মেয়ার পপেট, এই কথাটাকে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং তারপর ট্রেন যাত্রা এবং পরবর্তীকালে বৃন্দাবনে যাবেন। বিভিন্ন অধ্যায়ের শুরুতে বা মাঝে ছোট ছোট লেখা রয়েছে যেগুলো বৃন্দাবন বা রাধাকৃষ্ণের সম্পর্ক বা কৃষ্ণের সম্পর্ক, রাধার সম্পর্কে বলা হচ্ছে। যেমন এটা দেখুন, ধন্য রে রূপ সনাতন জগৎ মাঝে, উজিরানা তেজিয়া সেনা কপিন সার করেছে। এরকম অনেক লাইন আছে এবং আমি বেশ কিছু পড়েছি এখানে বসে বসে, এইগুলো উল্টে পাল্টে দেখার সময়। আপনা আপনি দিবস রজনী ভাবিছে কতক দুঃখ, যদি পাখা পাই পাখি হয়ে যাই, না দেখাই পাপ মুখ। তো এত সুন্দর সুন্দর লাইন আছে। আমার এই উপন্যাসটা আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে এবং সঙ্গে তার অলংকরণ এত সুন্দর লেগেছে আমার। এটাকে আমি অবশ্যই পড়বো। এরপরে যে লেখাটার কথা বলবো সেটা হলো আগমনী, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আগমনীতে মায়ের আগমনের কথা আসছে বা এখানে এসেছে শাক্ত পদাবলীর কথা, রামপ্রসাদের কথা, কমলাকান্তের কথা এবং পরবর্তীকালে সেই শাক্ত পদাবলীর রূপ কি করে বদলে যাচ্ছে। শুধু যে এটা একটা সামাজিক অ্যাঙ্গেল রয়েছে সেটা না, সেটাকে বিভিন্ন লেখক তার পদাবলীতে বা তার লেখায় কিভাবে তুলে ধরেছে এই সমস্ত কিছু নিয়ে এটা লেখা হয়েছে। পুরোটা আমার পড়া হয়নি, কিছুটা আমি পড়েছি। আধার হইবে আলো এটা পড়েছি এবং তার পরবর্তীকালে পুরোটাই পড়বো। এরপর যে লেখাটার কথা বলবো সেটা হচ্ছে নারকেলের চোখ, অন্বেষা রায়ের লেখা। এই গল্পটাও পড়া হয়নি। সম্রাট ও বিদ্রোহী, যারা ক্রিকেট ভালোবাসেন, এই প্রবন্ধটা ক্রিকেট রিলেটেড, তারা এটা অবশ্যই পড়ে দেখতে পারেন। আমি কিছুটা পড়েছি এবং বাকিটা পরে পড়বো। এরপরের যেটা বলবো সেটা হচ্ছে সৌম্যসুন্দর মুখোপাধ্যায়ের লেখা নক্ষত্র জন্ম গল্প। নক্ষত্র জন্ম এই গল্পটা আমি পড়িনি, আমি মানে পুরো পড়িনি, যেটুকু শুরুতে পড়েছি তাতে একটা সামাজিক লেখা বলে মনে হচ্ছে। একজনের কাছে একটা ফোন আসছে এবং সে বলছে আপনি আমাকে চিনবেন না, আমার মাকে চিনবেন, এবং সেটা শোনার মাত্রই অপর প্রান্তে যে রয়েছে ফোনের তিনি কেঁপে উঠছেন। তো হয়তো বা পুরনো প্রেম বা পুরনো চেনা জানা যা মানে যে কোনো একটা হতে পারে। এরপর জনম জনম, এই ছবিটা দেখে আমার কিছুটা মনে হলো যে এটা একটা ঐতিহাসিক লেখা হবে, যেভাবে এই পার্সটা দেখানো হয়েছে। এবং এখানে স্যার মর্টিমার হুইলার এক্সকাভেশন কমিশন ইন্ডিয়া প্রজেক্ট নাম্বার ASI 2023, এই লেখাটা দেখেও বোঝা গেল যে হিস্ট্রি রিলেটেড বা এক্সকাভেশন রিলেটেড, খনন কার্য রিলেটেড কিছু। এবং যদি আপনি একটু এগোন উপন্যাসটা পড়াতে, তাহলেই আপনি বুঝতে পারবেন রাজকুমারী চন্দ্রিকা প্রথম পরিচ্ছেদ এটা দেখেই, যেখানে ঐতিহাসিক একটা সময়কালকে, উদয়পুরের সময়কালকে ধরা হয়েছে, একটা বর্তমান সময়কাল চলছে এবং একটা আগের সময়কাল চলছে। পুরো উপন্যাস কখনোই পড়া হয়নি, যেটুকু মানে বলার জন্য দেখতে হবে আমি সেটুকুই দেখেছি। এখানে দেখে আপনি ছবিটা দেখে যেমন বুঝতে পারছেন বর্তমান সময়কাল রয়েছে, তেমনি আবার এই ছবিটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আগেকার সময়কে তুলে ধরা হচ্ছে। তো এটা অবশ্যই ঐতিহাসিক উপন্যাস কিছুটা সঙ্গে পাচ্ছে। সম্ভবত এইবার লেখায় কোনো পিওর ঐতিহাসিক উপন্যাস নেই। এই ছবিটাও আপনারা দেখুন, ঐতিহাসিক যে সময়কাল সেটা রয়েছে এবং এখানে রাজকুমারী চন্দ্রিকা চতুর্থ পরিচ্ছেদ, তো দুটো প্যারালালি এগিয়েছে এবং শেষে গিয়ে অবশ্যই মিলে যাবে, সেইভাবেই নিশ্চয়ই লেখা হয়েছে। এরপরের লেখা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায় পুনর্দখল। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের এই লেখাটাও আমার পড়া হয়নি, এটা আমি পড়বো। এবং শেষ হচ্ছে যেটা দিয়ে, এর থেকে ভালো শেষ আর কি বা হতে পারতো। প্রবন্ধ খেলা শুধু খেলা নয়, শেষ বিশ্বকাপে বিদায়ী মহাতারকা লিওনেল মেসি স্বপ্ন পূরণের মুহূর্ত। এটা দেখে আমার ভাইয়ের একটুখানি কমপ্লেন রয়েছে, বিদায়ী মহাতারকা আবার কি, এখন আমরা কোপা জিতলাম, এখনো অনেক কিছু যেতে বাকি আছে। খেলা শুধু খেলা নয়, অ্যাকচুয়ালি সেই সমস্ত মানুষদের কথা বা খেলোয়াড়দের কথা যারা হেরে যেতে পারতেন, কিন্তু যারা মনের সাহসে বা মনের জোরে একটা রূপকথা লিখেছেন, সেই কাহিনী। এখানে শুরুতেই উঠে আসে একজনের কথা, যার 14 বছর বয়সেই একটা হাঙরের আক্রমণে বা হাতটা খোয়া যায়। তারপরে তিনি কি করে প্রফেশনাল সার্ফার হয়ে উঠলেন। পোলিও পায়ে অলিম্পিক, এই কথাটা এসছে এমন একজন মেয়ের কথা যিনি পোলিও, যার ছোটবেলায় একটা পায়ে প্রায় অকেজো ছিল পোলিওর জন্য, কিন্তু পরবর্তীকালে তিনি কি করে সেখান থেকে রিকভার করলেন এবং অলিম্পিকে পদক জয়ী হলেন এবং প্রথম আমেরিকান মহিলা যিনি 3টে সোনার পদক জয়ী হয়েছিলেন। এরপর আসে জলদৈত্যর কাহিনী, অর্থাৎ ওইটা বোধহয় আমরা সবাই বুঝতে পারছি মাইকেল ফেলপসের কথা, কিভাবে শুধুমাত্র তার একটা রোগ সারাতে তার ফিজিশিয়ান তাকে জলে নামাতে বলেছিল এবং সেখান থেকে তিনি হয়ে উঠেছেন এমন একজন যিনি সর্বোচ্চ পদক জয়ী অলিম্পিকে। এবং তার এই পদক জয়কেও কিভাবে অনেক
খেলোয়াড় বলেন যে অনেক রকম বিতর্ক আছে যে হয়তো এটা খুব সহজ খেলা তাই উনি বেশি পারছেন। এরপরে আছে শেষ পর্যায়ে সাপ মোচন, অর্থাৎ লিওনেল মেসির কথা আছে এটাই, তার ইন্টারন্যাশনাল কাপ জেতা নিয়ে। এখানে যেটুকু আছে সেটুকুর থেকে অনেক বেশি আমি আর ভাই অনেক আলোচনা করি। এই সমস্ত গল্প আমি একাধিকবার আমার ভাইয়ের মুখ থেকে শুনেছি। যেমন মেসির সঙ্গে প্রথম যে চুক্তি হয়েছিল বার্সেলোনার, তখন কোনো কাগজ না পায় একটা ন্যাপকিনের উপরে এই কন্ট্রাক্ট পেপারটা লেখা হয়েছিল, বা কিভাবে হরমোনের অভাবে ভোগা ছেলেটা বার্সেলোনার চোখে এসেছিল, বা কিভাবে তিনি তারকা হয়ে উঠলেন। তো খুব ছোট পরিচয় আছে। মেসি ফ্যানদের জন্য বা আর্জেন্টিনা ফ্যানদের জন্য বা বার্সেলোনা ফ্যানদের জন্য এটুকু কখনোই এনাফ না, তাও ভালো লেগেছে পড়তে। এবং তারপরে আসা মাত্র 20%, অর্থাৎ একজন মানুষ ল্যান্স আর্মস্ট্রং, যাকে বলে দিয়েছিলেন ডাক্তার যে তার আর বাঁচার কোনো আশা নেই, কিন্তু ডাক্তার তার মনে একটু সাহস জোগাতেই বলেছিলেন মাত্র 20% বাঁচার আশা আছে। তারপর উনি সাইক্লিং করেন এবং পরপর 7 বার জিততে থাকেন ট্যুর দ্য ফ্রান্স বলে সাইকেল কম্পিটিশন, যেটা টাফেস্ট। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে তিনি ড্রাগ নিয়েছিলেন এবং ডোপ টেস্টে এটা ধরা পড়ে। যদি ড্রাগটা উনি না নিতেন তাহলে হয়তো এটা জিততেন না, কিন্তু কমপ্লিট করছেন ক্যান্সার নিয়ে, যেখানে তার বাঁচার আশা নেই। সেটাই তো একটা রূপকথা হতে পারতো, কিন্তু তার একটা ডিসিশনে একটা রূপকথা থেকে কলঙ্কের ইতিহাস হয়ে গেল। তো আমাদের কাছে সুযোগ দেয় জীবন, আমরা হিরো হব না ভিলেন, এটা আমরাই বেছে নিই। এরকমই একটা অধ্যায় দিয়ে এটা শেষ। তো এই ছিল 1431 শারদিয়া শারদ সংখ্যা। এখনো পুজো আসতে অনেক দেরি, কিন্তু পুজো একটা ভাইবস চলে এলো। বইটা হাতে নিয়ে বা যেটুকু আমি আপনাদের দেখালাম, তারপরে আমার যদি অভিব্যক্তি আপনারা বলেন তাহলে বইটা অবশ্যই কেনার মতন, আমার মনে হয়েছে কেনার মতন। যে কটা লেখা আমি পড়লাম তাতেই আমার এতে ওয়ার্দি মনে হয়েছে। এবং যেহেতু পুজো আসতে অনেক সময় বাকি বা আরো শারদ সংখ্যা আসতে সময় বাকি, তাই আপনারা এটা কিনলাম তো পড়া হয়ে যাবে বলেই মনে হয়েছে। আর যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের বেসিসেও আমার মনে হয় যে 260 টাকা মুদ্রিত মূল্য আমরা 230-এ পেয়েছি। তো এই ইনভেস্টমেন্টটা ঠিক আছে, কারণ এখান থেকে কিছু উপন্যাস আবার পরবর্তীকালে আনন্দ থেকে আসবে। আমার এটাকে মনে হয়েছে যে কিনে পড়ার মতো, আপনারা অবশ্যই এটা কিনে পড়তে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।